অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে তুমি কিছু কথাবার্তা বলো। অ্যারেঞ্জ ম্যারেজ বলতে যেটা বুঝি আমরা সাধারণত যেটা বুঝি সেটা হইলো মানে দুইটা ফ্যামিলির মতামতের ভিত্তিতে বা দুই ফ্যামিলির পছন্দের ভিত্তিতে অ্যারেঞ্জ ম্যারেজ করা হয় দুইটা অপরিচিত ছেলে মেয়ের ভিতরে, তাই তো? এটাই তো করে অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ সম্বন্ধে এখন অ্যারেঞ্জ ম্যারেজের সম্বন্ধে যদি বলো যে ভালো এবং মন্দ, আমার দৃষ্টিটা মানে আমার দৃষ্টিগতভাবে সমাজে কিভাবে দেখে বা কি এটার ভালো মন্দ সেটা যদি আমার জিজ্ঞেস করো, সেক্ষেত্রে আমার মতামত হচ্ছে এটাই, সেটা হলো মনে করো একটা অপরিচিত ছেলে এই তোমার যে অ্যারেঞ্জ ম্যারেজ কিভাবে আগে অনুষ্ঠিত হয় সেটা তাকে আমাদের জানা দরকার যে আসলে কিভাবে এটা হচ্ছে অনুষ্ঠিত হয়। প্রথমে হচ্ছে একটা ভালো ছেলে খুঁজে মানুষ, একটা ভালো মেয়ে খুঁজে মানুষ, তাই তো? মেয়েরা ভালো ছেলে কি খুঁজে, ভালো ছেলের গুণাগুণ কি প্রথমে দেখে, সে ইনকাম কত, তার একটা বাড়ি আছে কিনা, তার গাড়ি আছে কিনা। আবার অনেকে আছে ইনকাম কত এটা চাইতো, ঠিক আছে, অনেকে মানে শুরু করে ধরো অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রে শুরু করে বাপ মায়ের কি আছে, বাপ মার কি আছে, অল্প অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে সাধারণত দেখা হয় বাপ মার কি আছে শুরু করে একটা ছেলে তো এটা তো কয়েকটা ধাপ না। ছেলে বিদেশ থাকে কিনা, হ্যাঁ বিদেশে হয়, অথবা ছেলে বিদেশ থাকে কিনা। আমাদের দেশের মানে প্রেক্ষাপট, আমাদের দেশের সমাজের প্রেক্ষাপটে বিদেশি ছেলেদের দাম বেশি, সরকারি ছেলেদের বর্তমানে দাম বেশি। ধরো বাপ মায়ের তখন দেখা হয় না যখন ছেলে সরকারি চাকরি করে। হয়, তখন দেখা হয় না বাপ মারটা সরকারি চাকরি করলে, তার সরকারি ভালো চাকরি করলে সেক্ষেত্রে বিসিএস ক্যাডার যারা আছে এদের দাম অনেক বেশি এদেশে। তাছাড়া এই আমাদের দেশে আরো ডাক্তার, ইঞ্জিনিয়ার এই ধরনের ছেলেপেলেদেরও চাহিদা ভালো, বেশ ভালো। এখন সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুব একটা এই ধরনের যোগ্যতারা খুব একটা প্রাধান্য পায় না। আমরা ছিলাম এই সমাজের হচ্ছে যে মানে অ্যারেঞ্জ ম্যারেজের যে বিষয়টা নিয়ে, হ্যাঁ সেটা মানে এই আমাদের দেশের ক্ষেত্রে কি এক শ্রেণীর মানুষ খুব পছন্দ করে হচ্ছে বিদেশি ছেলে, এক শ্রেণীর মানুষ পছন্দ করে হচ্ছে সরকারি ছেলে যারা বিসিএস ক্যাডার, এদের সবচেয়ে উচ্চ পর্যায়ে মানে উপরের সারিতে তাদের অবস্থান। সেকেন্ডলি হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার। 4 নাম্বার গ্রেডে এসে নিয়ে তারা দেখতেছে যে ছেলের ব্যবসা বাণিজ্য ভালো কিনা। আর 5 নাম্বার ক্ষেত্রে দেখে যে ছেলের বাড়ির অবস্থা কি, ছেলে কিছু করুক আর না করুক সমস্যা নেই খুব একটা, বাড়িতে যদি 2-3টা বাড়ি থাকে, কিছু দোকানপাট থাকে, কিছু মার্কেট থাকে, এগুলো ভাড়া টাড়া দিয়ে সে বেশ পয়সা ইনকাম করে, সেক্ষেত্রে ছেলে কিছু করুক আর না করুক খুব একটা মাথা ব্যথা অনেক পরিবারেরই নাই। এখন আমরা এখন অ্যারেঞ্জ ম্যারেজ খুঁজতে যে এই বিষয়গুলো সাধারণত ছেলেদের ক্ষেত্রে দেখি। মেয়েদের ক্ষেত্রে কি কি দেখি, মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটা কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল কিনা আগে, মেয়েটা কতটা শিক্ষিত, কত মার্জিত বিষয়টা, মেয়ের বাপ, মেয়ে কয়টা, মেয়ের ভাই বোন কয়জন, মেয়ের বাপের সম্পত্তি কয়জন, কিছু মানুষ খুঁজে। অ্যারেঞ্জ ম্যারেজ এইটাই বেশি দেখে যে মেয়ের বাপের পয়সাপাতি আছে কিনা, আমার ছেলে যে নিয়ে শ্বশুর বাড়ির এগুলো পাবে কিনা, আমাদের সমাজ ব্যবস্থা এগুলো। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ঠিক আছে, তুমি তোমার যেহেতু এরকম অ্যারেঞ্জ ম্যারেজ দেখার কিছু অভিজ্ঞতা আছে, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে নরমালি দেখা যায় যে ছেলের ফ্যামিলি থেকে ছেলেরে ইনফর্ম করা হয় বা ছেলের কাছে জানতে চাওয়া হয় যে বিয়ের পাত্র দেখতেছি এই সমস্ত জিনিস। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রেই দেখছি যে তারা বাপ মা মেয়েটার কাছে কোনো কিছু জিজ্ঞেস না করে তারা কি করে, পাত্র দেখা শুরু করে, কথাবার্তা বলা শুরু করে, ঠিক আছে, এবং অনেক দূর কথাবার্তা যাওয়ার আগে মেয়েটার কাছে সাথে সমস্ত ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেসই করে না, তারা ধরেই নেয় যে মেয়েটারে বলবো যে রেডি হ, পাত্র দেখতে আসবে, আর মেয়েটা কি হবে জেনে বসে যে সুন্দর করে বসে যাবে। অনেকে তো আছে এরকম, আমাদের দেশে তো এমন ঘটনা গেছে, আমার নিজের চোখে দেখা আছে যে ঘুমে এসে রয়েছে মেয়ে ঘুম দিয়ে ওঠাই নিয়ে রাত 3টার সময় বিয়ে হয়েছে, পাত্র নিয়ে আসছে, মেয়ে জানেও না পাত্র কি, পাত্র চেহারাটা ভালো মতো মনে হয় দেখে না, মেয়ে এমনও বিয়ের সাথে করে ফেলছে। হ্যাঁ, এই জিনিস আমি রিসেন্টলি দেখছি কিছু। এর কারণ কি? না আমার প্রশ্নটা হচ্ছে কি যে তুমি দুজন মানুষের বিয়ে দিয়ে দিবা সারা জীবনের জন্য, আমরা তো নরমালি ধরেই রাখি যে মানে না তারা ফার্দার আরো বিয়ে শাদী করবে, এটা তো আমরা মাথায় অতটা রাখি না, তাই না? কাজেই তুমি মানে পাত্র দেখতেছো, এটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস মেয়েটার জীবনের জন্য, তো সেটা তো তারা জানানো উচিত না?
এটাই তো সমস্যা। আমাদের সমাজটা এমনভাবে তৈরি করে রাখছে, আমাদের পরিবারও মনে করে যে প্রত্যেকে এই কাজটা করতেছে, আমাদের সমাজ এটাকে রায় দিতেছে, সামাজিকভাবে এটা অলরেডি গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। এবং সকল আইনগত যদি দেশের আইনও থাকে যে এগুলা করা যাবে না, তার মধ্যে আমাদের সমাজ যে আইন করে দিছে, আমরা সর্বপ্রথম আসলে আমাদের সমাজের আইনটারে আমরা প্রাধান্য আমি দিই। দেখলাম যে সমাজ হচ্ছে আসলে তাহলে তুমি যদি ভালো মতো তাকাও তাহলে তুমি দেখবা যে সমাজ আসলে খুব ভালো কাজ যে করে ব্যাপারটা ঠিক না, তাই না? তা না। তুমি এখানে দেখো, সবচেয়ে মজার ব্যাপার হইল এই যে আমরা বলি যে রেপ করার যে বিষয়টা, রেপ করে রেপ করার পর শাস্তি এতটুকু। আরে ভাই, তুমি হঠাৎ করে একটা ছেলে মেয়ে যখন তুমি বিয়ে সাথে দিবা, আল্লাহ না করুক বা সবাই যদি, হয়তো বা সব মানুষ একরকম না হইতে পারে, তুমি প্রথম রাত্রে যখন বাসর করে যাবে একটা ছেলে বা একটা মেয়ে, হ্যাঁ, ধরো যে মেয়েদের ইচ্ছা না থাকা সত্ত্বেও একটা অপরিচিত ছেলে যদি মেয়েটার প্রতি কোনো ধরনের অধিকার স্থাপন করে, হ্যাঁ, সেক্ষেত্রে এটাকে র্যাপ বলে কেন বিবেচনা হবে না? এটার নাম হচ্ছে ম্যারিটাল রেপ, কিন্তু আমাদের মানে দেশ আসলে এটা কি করে না, ম্যারিটাল রেপ এটার না, এটা রিকগনাইজ শুধু এই সময়ই না, ঠিক আছে? জিনিসটা হচ্ছে যে রেপের ডেফিনিশন হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে। সেটা তোমার ধরো 10 বছরের বউ, ঠিক আছে, কোনো একদিন তোমারে বললো যে না আজকে না, আর তুমি জোর জবরদস্তি করলা, ওটাও ইচ্ছার বিরুদ্ধে, ওটাও তো রেপ। তুমি কোনোভাবেই একজনের উপর কি করতে পারবা না, আমি জোর খাটাইতে পারবো, ক্ষমতা খাটাইতে পারবো। সেটা শুধু পুরুষ না মহিলা না, কোনো ব্যাপারই তুমি যদি জোর খাটাও, ঠিক আছে, সেটা অন্যায় হওয়া উচিত। এই দেশে দেখা যাইতেছে কি আমাদের মানে পুরুষ যদিও বলে পুরুষতান্ত্রিক সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষটা চিন্তা করে যে এই অধিকার শুধুমাত্র তাদেরই আছে, অতএব এটা তাদের জন্য কোনো অন্যায় না। হ্যাঁ, কিন্তু কেন প্রবলেম হচ্ছে কেন এই যে সমাজ, আমাদের এই সমাজ আমাদের শিখিয়েছে ছোটকাল থেকে, আমাদের পরিবার আমাকে শিখিয়েছে ছোটকাল থেকে যে হ্যাঁ এইভাবেই চলতেছে, এটা করলে ইজ্জত যাবে, এটা করলে সম্মান যাবে, এটা করলে আমাদের সমাজে মুখ দেখাইতে পারবো না, এটা করলে আমরা সমাজে বের হইতে পারবো না, মানুষ কি বলবে, আমার ইচ্ছা, আমার অধিকার, আমার সবকিছু, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, এই জন্য আমরা তিলে তিলে একটা মানুষ বা একটা পরিবার আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ খালি দেখতেছে সমাজের কিছু ভালো গুণগুলো দেখতেছে, ভালো গুণ আমি বলবো না এগুলোতে, ভালো গুণ কোনগুলার বলতেছে সমাজ বলতেছে এই যে দেখো আমরা কত সামাজিক কাজ করতেছি, সবাই মিলাজিলা থাকি, সবাই এটা করি, তোমার উপকার করি, এই করি সেই করি। মানে আলটিমেটলি যদি আমরা দেখি যে সমাজ ব্যবস্থাপনাটাই আমাদের জন্য আসলে ক্ষতিকর। হ্যাঁ, আমাদের সমাজ যেটা আমরা শুনে আসি সবসময় যে সমাজের কিছু ভালো দিক আছে, আমরা সেগুলো আসলে এখন একটু বোঝার চেষ্টা করি যে কি ভালো দিক। সামাজিক ভাবে বসবাস করা আর যেটারে আমরা সমাজ বলতে দুইটা কিন্তু এক জিনিস না। সামাজিক ভাবে বসবাস করা হচ্ছে যে পারস্পরিক সমঝোতা বলো, আন্তরিকতা বলো, এগুলোর উপর ভিত্তি করে কি করা, বসবাস করা, সমঝোতার মতো একটা। কিন্তু আমরা যখন সমাজকে বলবে এটা চিন্তা করি, তখন কিন্তু আমরা এই জিনিসটার কথা মাথায় রাখি না। তখন আমরা ধরে নিই সমাজ কোন একটা জিনিস। আসলে তুমি ধরো তুমি একটা কাজ করলা, 5 জনে 10টা কথা তোমার বললো, তাহলে তোমার কি ক্ষতি হলো? অ্যাকচুয়ালি খুব একটা ক্ষতি না। এটা লাগে কেন? আমার ক্ষতি না, এটা হচ্ছে আমাদের যে আমরা ফ্যামিলি থেকে আমরা ইগো শিখাচ্ছি, আমাদের যে ইগোটা আছে, হ্যাঁ, কোনো ফ্যামিলি থেকে হয়তো বেশি ইগো শিখছে, কেউ কম ইগো শিখছে, এই আমরা ইগোটাকে আমরা কখনোই হারাইতে পারি না। আমাদের এই ইগোর জন্য আজকে আমাদেরকে মানে সমাজে বা আমাদের পরিবারে বা আমাদেরকে এককভাবে ধীরে মরতে হচ্ছে। মানুষের জীবন সীমা যেটা মানে বলা হয় যে মানসিক, হয়তো বিজ্ঞান রিসার্চ করে পাওয়া গেছে যে মানুষের যদি মানুষ টেনশন করে, মানসিক কষ্টে ভোগে, তখন তার লাইফ টাইম কমে যায়। অ্যাকচুয়ালি লাইফ টাইম কমার জন্য, মানুষের লাইফ টাইম কমার জন্য আমার মনে হয় না মদ, সিগারেট এগুলো সবচেয়ে বেশি দায়ী। স্ট্রেস হচ্ছে সবচেয়ে বেশি দায়ী। এখন এখানে একটা কথা, যেমন তুমি এই সমাজের কথা তোমার বললাম, সমাজ তো অনেক মানুষের সমন্বয়, তাই না? এই সমাজের উপরের সারির যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু কে কি বলে এটা নিয়ে কোনো মাথা ঘামায় না। না
সমাজের যারা মানে উচ্চ পর্যায়ে যারা আছে তাদের কথাটাকে মনে হয় যে বাইবেলের কথাবার্তা, হ্যাঁ, তারা যেসব কথাবার্তা বলে হয় মনে হয় যে তাদের গুরুত্বপূর্ণ তারা। এবং সমাজে যারা ক্ষমতাশালী ব্যক্তি, ঠিক আছে, সে 5টা মেয়ে নিয়ে শোবে, ঠিক আছে, 10 জন 10টা কথা বলবে, এটা নিয়ে কিন্তু তার কোনো, অথচ অন্য কেউ করলে সে, তারা যখন এটা নিয়ে মানে আলোচনা করবে তখন সবাই বলবে আরে এই সমাজ আমাদের মান সম্মানটা একদম খায় গেল। আর সবচেয়ে এই সমাজের চাপে পড়ে থাকলে মানে মধ্য শ্রেণীর, মধ্য এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের যে মানুষগুলো আছে, এই মানুষগুলো হচ্ছে এই সমাজের চাপগুলোতে পড়ে। কেন জানো? কেন 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 তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, সমাজ কি ভাবলো এটা নিয়ে এত দুশ্চিন্তা করে? কারণ কি বলো? তারা মনে করে যে আমরা তো আসলে মাঝামাঝি আছি, আমরা একটু চেষ্টা করলেই হয়তো উপরের পর্যায়ে যেতে পারবো। কাজেই সমাজে তারা উপর পর্যায়ে গেলে তাদের প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান অনেক বাইরে যাবে। এই লোভে হচ্ছে তারা সমাজের সাথে কি করে, অ্যাডজাস্ট করে, সায় দেয়। যে কারণে আমেরিকায় কখনো ওই সমাজতান্ত্রিক যে ব্যাপার স্যাপার, যে আসলে চিকিৎসা সবার জন্য উন্মুক্ত থাকবে, এগুলো কখনোই হয় নাই। কারণটা হচ্ছে যে আমেরিকানরা মনে করে, ম্যাক্সিমাম আমেরিকানরাই মনে করে যে তাদের সবারই আসলে মিলিয়নিয়ার হওয়া উচিত। এই সামান্য সমস্যা, অল্প কিছুদিন চেষ্টা করলে তারা কি হতে পারবে, মিলিয়নিয়ার হতে পারবে। আর মিলিয়নিয়ার হতে পারলে তখন তো ওদের কিন্তু ধনীদের ট্যাক্স কম, গরিবদের ট্যাক্স বেশি। ওরা চিন্তা করে যে আমরা তো সবাই ধনী হবই, ধনীদের উপর যদি আমরা এক্সট্রা ট্যাক্সের মানে আইন বাস্তবায়ন করি, তাহলে আমরা যখন ধনী হবো তখন আমাদের তো কি করা লাগবে, ট্যাক্স দিতে হবে, বেশি ট্যাক্স দিতে হবে। এটা শুনতে হাস্যকর হচ্ছে মূল কারণ। আর এই কারণে হচ্ছে আমাদের সমাজে এই ব্যাপারটা হয়। সবাই চিন্তা করে যে তুমি যদি 10 জনকে জিজ্ঞেস করো যে সমাজ থেকে তারা আসলে পাইছেটা কি, তুমি এটা জিজ্ঞেস করে তুমি অ্যান্সারটা শুনো, সমাজ থেকে আমরা আসলে কখন কি পাইছি। আসলে খালির চোখে এটা তো ফিল করা যায় না, বা ফিলও করা যায় না যে আসলে সমাজ থেকে কি পাইছি। হ্যাঁ, তুমি বলো দেখি, তুমি সবসময় যাই না আসছো যে সমাজের আসলে একটা গুরুত্ব আছে, সমাজের সমাজের ব্যাপারটা হচ্ছে সমাজ থেকে আমি ভয় পাইছি, শুধুমাত্র আমি ভয় পাইছি। তাছাড়া তো সমাজের ব্যাপারটা কি, সমাজের কিছু লোক তোমার শোষণ করতে আসছে। হ্যাঁ, এই সময় তোমার যদি পর্যাপ্ত ক্ষমতাশালী লোকের সাথে তোমার সম্পর্ক থাকে, তখন হয়তো তুমি কিছু উপকার তাদের কাছ থেকে পাইছো। এটা হচ্ছে ভাইরাসের উপকার। মানে ওই উপকারটা তো অন্যরকম। ওই উপকারটা তোমার মনে করো যে কোনো বিনিময়, কোনো স্বার্থ, এই ধরনের উপকার। তাছাড়া তো সমাজ সবসময় ভয় পাইতেছে, আরে আমি যদি ওনার কাছে এটা বলি, যদি বলে দেয় কি আমি এটা করতেছি, না 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 এটা আমার করা যাবে না, সমাজের লোকজন কি বলবে। একটা মেয়ে বাইরে দিয়ে যাবে, উন্নয়ন নিয়ে যায় নাই, কুমুক কার মেয়ে, কুমুক বাড়ির মেয়ে, দেখছো? এই বাপ মার শিক্ষা সমাজ। একটা ছেলে তার সিগারেট খাওয়ার ইচ্ছে, সে রাস্তায় সিগারেট খাচ্ছে, ওকে। আর অমুকের পোলানা ওর বাপের কাছে কইতে হইব, ওর মার কাছে কইতে হইব, ওর চাচার কাছে কইতে হইব, ওর 14 গোষ্ঠীর কাছে কইতে হইব। সমাজ এই উপকারগুলা করে। সমাজ এই উপকারগুলা করে। আবার তুমি চিন্তা করে দেখো যে সমাজের আইন কানুনগুলোর মধ্যে একটা মজার ব্যাপার আছে। একটা ছেলে দীর্ঘদিন বিয়ে শাদী না করে থাকলে, ধরো আমার এলাকার সবাই জানে আমি বিয়ে শাদী করি নাই, কিছু এটা নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নাই। কিন্তু একটা মেয়ে যদি দীর্ঘদিন বিয়ে না করে কিন্তু তাদের দুশ্চিন্তার কোনো অভাবই নাই। এটা মেয়ে ধরো বলতেছে আমি বিয়ে করবো না, ঠিক আছে, সবার মানে একদম কেন বিয়ে না করে মেয়েরা থাকবে কেমনে? তখন বলে যে মেয়ের কোনো সমস্যা আছে, মেয়ে কাউকে ভালোবাসে, মেয়ের কারোর সাথে রিলেশন ছিল, যে কারণে মেয়েরা বিয়ে করতেছে না। হ্যাঁ, এখানে আমার একটা পয়েন্ট আছে, কোরআনে বলা আছে যে তুমি কোনো মেয়ের চরিত্র সম্পর্কে 100% শিওর না হয়ে কোন ধরনের নেগেটিভ মন্তব্য করতে পারবা না। তো আমাদের যে সমাজ, এটা কথায় কথায় ধর্মীয় জিনিসপত্র টানে, তো তারা এই জিনিসটা করতে খুব পছন্দ করে। এই তো প্রবলেম ভাই। আরো তোমার যে ব্যাপার আছে, তোমার মনে করে তোমারটা তুমি খাইতেছো, তুমি ইনকাম করতেছো, তুমি সবকিছু করতেছো, তুমি একদিন সমাজের দাওয়াত দেখাও, তোমার একটু এদিক সেদিক হবে, সমাজ তোমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। আবার তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন? সমাজের এই চিন্তার কোনো শেষ নাই। এই উপকারটুকু তোমাকে অবশ্যই করে যে তোমাকে নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করে সমাজ। তোমার এত চিন্তা ভাবনা করে জানা কি তোমার বাপ মা এত চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখে না। ঠিক আছে, পরবর্তীতে এই যে সমস্যাগুলো তৈরি করে যে অমুক তমুক,
এই প্রবলেম তোমার প্রবলেম, এই যে সমাজের যে উপকারিতা, হ্যাঁ সমাজ যে উপকার করতে আসে আমাদেরকে, হ্যাঁ এই উপকারিতার জন্য অনেকে দেখা যায়, অনেক মানুষ আছে এ পর্যন্ত এই সমাজে থেকে হারিয়ে গেছে আস্তে আস্তে। কীভাবে হারিয়ে গেছে? ফার্স্ট্রেটেড হয়ে অনেকে দেখা গেছে যে আত্মহত্যার যে প্রবণতাগুলা হ্যাঁ। কোথা থেকে আসতেছে? এই সমাজ থেকেই আসতেছে। সেটাই। এই জন্য কিন্তু এই জন্য আমি মাঝখানে একদিন চিন্তা করতেছিলাম যে বিভিন্ন সময় তুমি দেখবা যে বিভিন্ন মেয়েদের আপত্তিকর জিনিসপত্র করে, যে মেয়েগুলা সুইসাইড করে। আমার কোশ্চেনটা হচ্ছে কি, সে সুইসাইড তো সুখে শান্তিতে করে না, না, তাই না? সে চিন্তা করে যে সে সামাজিক চাপেই তো নর্মালি এই সুইসাইড গুলা করে। বা একটা ছেলের একটা ভিডিও ভাইরাল হইলে বা কোনো খারাপ কিছু ভাইরাল হইলে ছেলেটার উপরে ম্যাক্সিমাম ছেলের উপরে খুব একটা প্রভাব পড়ে না, হয়তো বা প্রভাবই পড়ে না, হয়তো বাপ মার বকা খায়, মুখের বকা খায়, বন্ধুদের বকা খায়, বাট সে ঘর বের সে ভাইরাল হইলে আর বরঞ্চ সে এক সময় জানি যে তিনি খুব গর্ববোধ করে যায় বললাম তো যে সে কোনো রকম কোনো প্রভাবই সে তার উপর। আর একটা মেয়ে কোনোভাবে অল্প একটু খারাপ জিনিস বিষয়গুলো যদি বের হয়, সেক্ষেত্রে সমাজ তাকে এতটা হেয় করে যে কোনো সে বাধ্য হয় এই সমাজ থেকে সরে যাওয়ার জন্য। কেন? আমার প্রশ্নটা হচ্ছে কেন? এর কেন হচ্ছে ওই যে আমাদের মহান সমাজ, মহান যে সমাজ ব্যবস্থা, আমাদের যে সমাজ ব্যবস্থাতে আমাদের যে গার্জিয়ানগুলো আছে, আমাদের যারা বাবা মা আছে, তারা এই দোহাই দিয়া, ধর্মের দোহাই দিয়ে, এই দোহাই দিয়া আমাদেরকে বড় করতেছে, এবং তাদের দিকটাও আমাদেরকে চিন্তা করতে যে আমরাও ঠিক একই রকম সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আমাদেরকে বানায় আমার নিছি। কোশ্চেনটা হইতেছে কি যে এই জিনিসগুলা ঠিক না। কে বলবে এই কথাগুলো ঠিক না? তুমি বলবা? আমি বলবো? শুনি আগে, আমরা কথাটা শেষ করি। এই কথাগুলো ঠিক না, এটা জানার পরও এই জিনিসটা চালায় যাইতে সাহায্য করাটা কি আমাদের উচিত?